বন্ধুদের পাড়ার দোকানে বসে চা খাচ্ছি, তখন মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখি রিপার কল। বন্ধুদের থেকে একটু দূরে গিয়ে কল রিসিভ করি। রিপা, বলো। কোথায় তুমি? আজকে না দেখা করার কথা? আচ্ছি, তুমি বাসা থেকে বের হয়ে রমনা পার্কে চলে আসো, আমি আসছি। আচ্ছা, আসছি। লেট যেন না হয়। আচ্ছা, হবে না। বলেই কল কেটে রিক্সা নিয়ে রওনা দিলাম রমনা পার্কে। চলুন যেতে যেতে পরিচয়টা দেওয়া যাক। আমি মামুন, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। বাবা মায়ের দ্বিতীয় সন্তান। বড় বোন মুন্নি, বাবা একজন সরকারি চাকরিজীবী, আম্মু গৃহিণী। আর যার সাথে এতক্ষণ কথা বলছিলাম, ওর নাম রিপা। বাবা মায়ের একমাত্র মেয়ে, এবার ইন্টার প্রথম বর্ষে পড়ছে। 1 বছর আগে থেকে আমাদের সম্পর্কের শুরু হয়। খুব ভালোবাসি আমরা একে অপরকে। পরিচয় দিতে চলে এলাম রমনা পার্কে। রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে পার্কের ভেতর গিয়ে দেখি ম্যাডাম বসে আছে একটা বেঞ্চে। আমি গিয়ে পাশে বসতে রিপার হাত ধরে বলি, কখন এসেছো তুমি? একটু আগেই। এমন ঘেমে গেছো কেন? বলেই নিজের ওড়না দিয়ে আমার মুখের ঘাম মুছে দেয়। আমি মুচকি হেসে রিপার হাতটা ধরে চুমু দিতেই রিপা মুচকি হেসে মাথা নিচু করে ফেলে। আমার বউ লজ্জা পেলে তো তাকে আরও বেশি কিউট লাগে। আচ্ছা, তাই বুঝি। তা আমি তোমার বউ হলাম কবে? এখন হওনি, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে বাসায় বলে আমাকে বউ করার ব্যবস্থা করো। করব। আগে লেখাপড়াটা শেষ করি। তাছাড়া আমরা এখনও অনেক ছোট। হুম, তাও ঠিক বলেছ। তবে আমার খুব ইচ্ছে করে তোমার বুকে মাথা রেখে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। সেটা তো হবেই, তার জন্য একটু অপেক্ষা তো করতেই হবে ম্যাডাম। আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবো মামুন। শুধু তুমি কখনো আমাকে ছেড়ে যেও না। এ দেহে যতদিন প্রাণ আছে, রিপার থেকে মামুনকে কেউ আলাদা করতে পারবে না। যদি কখনো এমন হয় তোমার পরিবার আমাদের সম্পর্ক না মেনে নেয় তখন? এমন কিছুই হবে না। আর যদিও হয়, আমি তোমার হাত ধরে বাড়ি থেকে বের হয়ে যাব। বলেই রিপাকে বুকে জড়িয়ে ধরে মাথায় চুমু দিতেই ও কেঁপে ওঠে। এভাবে কিছু সময় দুজনে বসে গল্প করে পার্ক থেকে বের হয়ে আমি রিপাকে ওর বাসার সামনে নামিয়ে দিয়ে চলে আসি নিজের বাসায়। বাসায় আসতেই আপু বলে, কিরে, সারাদিন টই টই করে ঘুরে বেড়ালে হবে? লেখাপড়া নেই তোর? কোথায় সারাদিন ঘুরে বেড়াই আপু? একটু আগেই তো বের হলাম। এই সত্যি করে বল তো, কোনো মেয়ের প্রেমে টেমে পড়িসনি তো? এসব ফালতু কাজে আমি নেই, বুঝলে আপু? কিন্তু তোর হাব ভাব দেখে তো আমার অন্য কিছু মনে হচ্ছে। তুমি একটু বেশি বুঝতেছো আপু। আপুকে কিছু বলার সুযোগ না দিয়েই নিজের রুমে এসে বুকে ফু দিয়ে মনে মনে বলি, বাপরে, একটু হলে ধরা খেয়ে গেছিলাম। মনে হচ্ছিল আমি কোনো আসামি, আর এতক্ষণ পুলিশের সামনে বসেছিলাম। এসব ভাবছিলাম, তখনই রিপারি কল। আমার জানটা বুঝি আমাকে ছাড়া থাকতে পারছে না। এমন কিছুই না স্যার। তাহলে কেমন কিছু? এইমাত্রই তো বাসায় রেখে আসলাম। তুমি বাসায় গেছো কিনা সেটা জানতেই কল করা, বুঝলে? হুম, বুঝলাম। তা কি করছো? পড়তে বসবো। তুমি কি করছো? আমিও পড়তে বসবো এখন। আচ্ছা, তাহলে পড়তে বসো। খাবার খেয়ে রাতে কল দিও, কেমন? আমি ওকে বলে কল কেটে পড়তে বসি। কিছু সময় পরে রাতের খাবার খেয়ে রিপার সাথে কথা বলে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজে যাই। কলেজে আসতেই রিপা আমার কাছে এসে বলে, আজ এত লেট হলো যে তোমার? অন্য মেয়ের সাথে প্রেম করে আসলাম তাই। রেগে যাচ্ছ কেন? আমি তো এমনিই জিজ্ঞেস করলাম। কেন, আমি কি আসামি আর তুমি পুলিশ যে জেরা করছো? আচ্ছা, সরি, আর বলবো না। বাসায় আপুর জেরা, আর এখানে ওর। নিজেকে আজকাল সত্যি সত্যি আসামি মনে হয়। আমাকে চুপ করে থাকতে দেখি রিপা বলে, আচ্ছা বাবা, সরি বললাম তো। এখন তো একটু হাসো। আমি মুচকি এসে আশেপাশে তাকিয়ে একবার দেখি কেউ আছে কিনা। না, কেউ নেই। রিপাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে ওর হাত ধরে কলেজের পুকুর পাড়ে গিয়ে বসে দুজন কিছু সময় গল্প করে ক্লাসে চলে যাই। ক্লাস শেষ করে বের হয়ে এসে আমি বললাম, চলো কিছু খেয়ে আসি। হুম, চলো ফুচকা খাবো। রিপার হাত ধরে চলে এলাম ফুচকার দোকানে। 2 প্লেট ফুচকা নিয়ে আমি রিপাকে খাইয়ে দিচ্ছি, আর রিপা আমাকে। এরপর ফুচকার বিল দিয়ে দুজনে হাঁটতে চলে এলাম নদীর পাড়ে। নদী কলেজ থেকে 5 মিনিটের রাস্তা, তাই বেশি সময় লাগে না। নদীর পাড়ে বসে আছি রিপাকে জড়িয়ে ধরে। রিপা আমার বুকে মাথা রেখে বসে আছে। মাঝে মাঝে আমার নাক ধরে টানছে, হাতের আঙ্গুল নিয়ে খেলা করছে। রিপা, একটা কথা বলি? হুম, বলো। আমি তোমাকে একটা কিস করি।
পাগল হয়ে গেছো? আশেপাশে কত লোকজন। কেউ আমাদের দিকে তাকিয়ে নেই। আমার খুব ভয় করছে মামুন। কিছু হবে না, এসো তো। বলেই রিপাকে আমার দিকে ঘোরাতেই রিপা চোখ বন্ধ করে ফেলে। আমি রিপার মুখে ফু দিচ্ছি। রিপা আমার শার্ট খামচে ধরে আছে। আমি ধীরে ধীরে রিপার দিকে এগিয়ে গিয়ে 4 ঠোঁট এক করে দেই। রিপার পুরো শরীর কাঁপছে। আমার শার্ট আর শক্ত করে খামচে ধরে আছে। 5 মিনিট পর ছেড়ে দিয়ে দেখি চোখ থেকে পানি পড়ছে। আমি অবাক হয়ে জিজ্ঞেস করছি, কি হলো, কাঁদছো কেন তুমি? রিপা কিছু না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। বুঝতে পারলাম পাগলিটা হয়তো ভয় পেয়েছে। আমিও শক্ত করে জড়িয়ে ধরি। একটু পর রিপা আমাকে ছেড়ে দিয়ে কান্না করতে করতে বলে, মামুন, তুমি আমাকে কখনো ভুলে যাবে না তো? যদি এমন কিছু হয় তাহলে সত্যি আমি বাঁচতে পারবো না। আমি তোমাকে কখনো ভুলতে পারবো না রিপা। আমার শ্বাস প্রশ্বাসে তুমি মিশে আছো। আই লাভ ইউ সো মাচ মামুন। আই লাভ ইউ টু আমার মিষ্টি বউটা। আরও কিছু সময় সেখানে বসে থেকে রিপাকে ওর বাসায় দিয়ে আমি চলে আসি আমার বাসায়। এভাবে খুব হাসি খুশিতে আমাদের দিনগুলো কাটছে। আমি বান্ধবীদের সাথে শপিং করতে এসেছি। শপিং শেষ করে শপিং মল থেকে বের হতেই মোবাইলটা বেজে ওঠে। মোবাইলটা হাতে নিয়েই দেখি মামুন কল করেছে। রিসিভ করতেই মামুন রাগী কণ্ঠে বলে, এই, কোথায় তুই? কতবার কল করেছি তোকে, তোর মোবাইল কোথায়? কল রিসিভ না করে কোন ছেলের সাথে কথা বলছিলি তুই? কি বলছো তুমি? আমি কেন কোনো ছেলের সাথে কথা বলতে যাব? কি বলছি বুঝতে পারিস না? 15টা কল করেছি তোকে। এখন সামনে পেলে আগে তোর মোবাইলটা ভাঙতাম, তারপর তোকে। আর তোর আশেপাশে এত হয়েছে কিসের? কোথায় তুই? আমি তো বান্ধবীদের সাথে শপিং করতে এসেছি, এখন বাসায় যাচ্ছি। বাহ, ভালো তো। আমাকে না বলে শপিং করতেও যাওয়া হয়? বান্ধবীরা বলল তাই এসেছি। হুম, থাক তুই তোর বান্ধবীদের সাথে, বাই। বলেই মামুন রেগে মেগে কল কেটে দেয়। নিজের অজান্তেই চোখ থেকে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। চোখের পানি মুছে বান্ধবীদের বিদায় দিয়ে বাসায় চলে আসি। বাসায় আসার পর মামুনকে 100 বারের উপরে কল করেছি, কিন্তু কল রিসিভ করছে না। খুব কষ্ট হচ্ছে মামুনের এমন আচরণে। কি হলো ওর হঠাৎ করে? এই সামান্য বিষয় নিয়ে এত রেগে গেল কেন বুঝতে পারছি না। ভাবতে ভাবতে আবার কল করি, এবার কল রিসিভ করে। কি হয়েছে, এতবার কল কেন করছিস? সরি বললাম তো আমি, এমন আর হবে না। নীলকে সেটা বল। আমার খালাতো ভাই। খালাতো ভাই? আপন ভাই তো নয়। ওর সাথে তোর কিসের এত কথা? হুম, কি বলছো? ভাই হয়তো। তোর মায়ের পেটের ভাই তো আর হয় না। তোর আইডি লগ ইন করেছি, তারপর দেখি তুই ওই নীলের সাথে মেসেজ করেছিস। আবার তুমি করে বলা হয়, তাই না? ভাইয়াই তো হয় উনি। যদি আমার সাথে রিলেশন রাখতে হয়, খালাতো ভাই মামাতো ভাই তো দূরের কথা, কোনো ছেলের সাথে কথা বলতে পারবি না আমি ছাড়া। আচ্ছা আর বলবো না। এই মুহূর্তে ফেসবুক আইডি নষ্ট করবি। আর কখনো যদি ফেসবুক ইউজ করতে দেখি, সেদিনই তোর সাথে আমার সম্পর্কের দ্য এন্ড। আচ্ছা করছি, আর ফেসবুক ইউজ করব না। তবুও তুমি সম্পর্ক শেষ করার কথা বলো না, তাহলে আমি বেঁচে থেকেও মরে যাব। যেটা বলেছিস সেটা কর। আর এখন আমি রাখছি। আমার ভালো লাগে না আপনার সাথে কথা বলতে। না বলেছি কথা বলতে, বলবেন না। এভাবেই আমাদের সম্পর্কটা চলতে থাকে। মামুন আজকাল কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। ঠিকমতো কথা বলে না, নিজে তো কল দেয় না, আর রিপা কল দিলে ঠিকমতো কথা বলে না। ব্যস্ততা দেখিয়ে কল কেটে দেয়। রিপা আর এসব নিতে পারছে না, আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছে। একদিন বিকেলে ছাদে দাঁড়িয়ে আছে, হঠাৎ মামুনের কল। ঠোঁটের কোনো এক চিলতে হাসি ফুটে ওঠে রিপার। কল রিসিভ করে বলে, হ্যালো, কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? তুমি যেমন রেখেছো আমায় তেমনই আছি। আজকে দেখা করবে? কখন আসবো বলো? কোথায় আসতে হবে? হাতিরঝিল ব্রিজে চলে এসো, আমিও আছি। এ কী অবস্থা করেছো নিজের? রাতে কি ঘুমাও না? চোখের নিচে গালো দাগ পড়ে গেছে। তুমি কেন আমার সাথে এমন করছো? আমি তো তোমার সব কথাই শুনি। তুমি কোনো ছেলের সাথে আমাকে কথা বলতে বারণ করেছো বলে আমি কারোর সাথেই কথা বলি না। আর তুমি আমাকে এখন ইগনোর করছো। আমি কি কোনো ভুল করেছি মামুন? লেখাপড়া নিয়ে একটু ব্যস্ত ছিলাম। সামনে ফাইনাল এক্সাম, বুঝতেই পারছো কত চাপ যাচ্ছে। হুম, বুঝলাম। তাই বলে কি দিনে একবারও কথা বলা যায় না বলো? হুম, যাই। আচ্ছা, এসব বাদ দাও, চলো হাঁটি। বলেই রিপার হাত ধরে হাঁটছি। অনেকটা সময় হাঁটাহাঁটি করে দুজনে ব্রিজের এক পাশে এসে বসি। রিপা আমার বুকে মাথা রেখে শক্ত করে জড়িয়ে ধরে আছে। এতটা শক্ত করে জড়িয়ে ধরেছে মনে হচ্ছে আমাকে ছেড়ে দিলে হারিয়ে ফেলবে।
এত শক্ত করে জড়িয়ে ধরেছো, মনে হচ্ছে আমি পালিয়ে যাচ্ছি। আজ কতগুলো দিন পরে তোমার বুকে মাথা রেখেছি বলতে পারো মামুন? 1 মাসের মতো হবে। 1 মাস 6 দিন 18 ঘন্টা পর। বাব্বা, মাস দিন সময় সব মনে আছে দেখছি, হিসেবে তো পাক্কা হয়ে গেছো। যাকে ভালোবাসি তার থেকে কতটা সময় দূরে থাকছি সেগুলো তো মনে রাখতেই হয়। বুঝলাম। এই, আমার না আদর করতে ইচ্ছে করছে, একটা কিস করো তো। আমি কথা শেষ করার আগেই আমার ঠোঁট জোড়া বন্ধ করে দেয় রিপা। ও ঠোঁট দিয়ে পাগলের মতো কিস করছে, মনে হচ্ছে অনেক দিনের ক্ষুধার্ত। 5 মিনিট পর ছেড়ে দিয়ে বলে, আমিও এখন পারি কিস করতে, বুঝলে? বুঝলাম। আর এটা আমার সাথে থাকার আছর, বুঝলে? লজ্জা মাখা একটা হাসি দিয়ে আমার বুকে মুখ লুকায়। আরও কিছু সময় সেখানে থেকে আমি রিপাকে তার বাসায় দিয়ে চলে আসি। সামনে এক্সাম, তাই মন দিয়ে পড়াশোনা করছি। দেখতে দেখতে পরীক্ষা চলে আসে। এর মধ্যে রিপার সাথে কয়েকবার দেখা করেছি। দেখতে দেখতে সব পরীক্ষা ভালো মতোই শেষ হলো। রিপার সাথে আবার আগের মতো রোজ কথা হয়, দেখা করি। ভালোই চলছিল আমাদের রিলেশন, কিন্তু হঠাৎ কি জানি হলো। আজকাল মামুন কথায় কথায় রেগে যায়, অনেক কিছু করতে নিষেধ করে। এই গতকাল রাতে যখন কথা বলছিলাম, বাসা থেকে কোনো প্রয়োজন ছাড়া বের হবে না, আর সারাদিন আমাকে কল করবে না। যখন সময় হবে আমি নিজে থেকেই কল করব। তুমি তো রোজই বলো সময় হলে কল করবে, কিন্তু করো না তো। সেই তো আমি বেহায়ার মতো বারবার কল করি। এখন আমি কেরিয়ার নিয়ে ভাবতে চাই। আর সেটা কি শুধু আমার জন্য? বুঝতে কেন চাও না তুমি? একটু কথা বলার সময় হয় না তোমার? আজকাল হঠাৎ করেই রেগে যাও। আমার কোনো ভুল হলে আমি সরি বলি, আবার তোমার কোনো ভুল হলেও সে আমাকেই সরি বলতে হয়। কেন এমন করছো? আমাকে কি আর ভালো লাগে না তোমার মামুন? এই, বেশি বোঝো না তো, সব সময় এক লাইন বেশি বোঝো। ঘুমাবো, কাল ক্লাস আছে, বাই। এভাবেই চলছে আমাদের রিলেশন, না চলার মতো। সব সময় আমাকেই সরি বলতে হয়, ওর রাগ ভাঙাতে হয়। ভুল যারই হোক না কেন, মাঝে মাঝে রাগ করে কল করি না। ভাবি এই বুঝি কল করবে, আমার রাগ ভাঙাবে, কিন্তু সে আশা শুধু আশায় রয়ে যায়। সে আমাকেই কল করতে হয়। নিজেকে আজকাল আর নিজের মাঝে খুঁজে পায় না। এসব থেকে বান্ধবীদের সাথে খুব বেশি মিশতে শুরু করি, কষ্টগুলো ভুলে থাকার জন্য। ওদের সাথে থাকলে কিছু সময়ের জন্য হলেও কষ্টগুলো ভুলে থাকি, কিন্তু রাত হলে চোখের পানিগুলো আর আটকাতে পারি না। এভাবেই দেখতে দেখতে কেটে যায় আরও 1 বছর। এর মধ্যে মাঝে মাঝে মোবাইলে কথা হয়েছে, দেখা করতে চাইলে খুব ব্যস্ত দেখায়। হুট করে একদিন সেটাও বন্ধ হয়ে যায়। ওর মোবাইলে কল করে দেখি মোবাইল বন্ধ। ওর বাসার নাম্বারে কল করে বাধ্য হয়ে তাদের নাম্বারও বন্ধ। সারা জীবনের জন্য মামুন আমার জীবন থেকে হারিয়ে যায়। কিন্তু কী ভুল ছিল আমার সেটা জানা যায়নি। আমি আজও জানতে পারলাম না আমার ভুলটা কোথায়। কী অপরাধে আমার সাথে এমনটা করলো মামুন? এভাবেই হারিয়ে গেল আমাদের 3 বছরের ভালোবাসা। আজও ঠিক ততটাই ভালোবাসি আমি ওকে। আজও রাত হলে চোখ থেকে পানি পড়ে মামুনের জন্য। খুব মিস করি আজও তাকে। কাউকে এতটা ভালোবাসা দিয়ে এমন করে ছেড়ে যাবেন না। একবার ভাবুন তো, আপনি তাকে এভাবে ছেড়ে চলে গেলে সেই মানুষটা কিভাবে বেঁচে থাকে। বেঁচে হয়তো থাকে, কিন্তু মৃত লাশ হয়ে। ভালো থাকুন এবং ভালো রাখুন ভালোবাসার মানুষকে। আপনাদের কমেন্ট থেকে এই গল্পটা লেখা। এটা কোনো গল্প নয়, একটা আপুর জীবনের সত্য ঘটনা। আপুটার অনুরোধ ক্রমে আমার রাইটার গল্পটা লিখেছে। আপনি যদি চান আপনার জীবনের গল্প বলতে, তবে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বর্তমান সময়ে মানুষের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে টাকা। এই পৃথিবীতে স্বার্থের ওপরে আর কিছুই নেই, আর সেই স্বার্থটা হলো টাকা। পকেট ভর্তি টাকা থাকলে নিশ্চয়ই আমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। আসলে আমার গুরুত্বটা আমার না, মূল গুরুত্বটা হচ্ছে টাকার। টাকার কারণেই তো আমি গুরুত্বপূর্ণ হয়েছি, তাই না? যদি টাকাহীন থাকতাম তবে কোনো এক কোনায় পড়ে রইতাম। মা বাবা সন্তানকে ছোট থেকে বড় করে, কিন্তু আমার মতে সেখানেও স্বার্থ লুকিয়ে আছে। বাবা মাও এখন সন্তানকে এই বলে বড় করে যে তোমাকে অনেক বড় হতে হবে, অনেক টাকা কামাতে হবে, বড়লোক হতে হবে, পড়ালেখা করলে বাড়ি গাড়ি সব থাকবে। ভাইরে ভাই, আগের সেই মায়াটা বর্তমান পৃথিবীতে আর নেই। আজকাল সবার কাছে টাকাটাই প্রধান গুরুত্ব রাখে। অধিক টাকার মালিক হলে মেয়ে খুঁজতে হয় না, মেয়ের বাবা নিজে তোমাকে খুঁজে বের করবে। টাকাই হলো শ্বশুরের যোগ্য জামাই, শালাশালিদের প্রিয় দুলাভাই, আর মা বাবার আদরের ধন। আর সত্যি কথা,
আমিও যে টাকার পেছনে দৌড়াইনি তা কিন্তু নয়। আমি টাকার পেছনে এমনভাবে দৌড়েছি টাকা আজ আমার পেছনে দৌড়ায়। কিন্তু সব মানুষ একটা কথা বোঝে না, যা আজ আমি বুঝি, তা হলো টাকা হলেই কিন্তু প্রকৃত সুখ পাওয়া যায় না। টাকা থাকলেই শান্তি নেই। এমনও মানুষ দেখেছি যে দিন আনে দিন খায়, কিন্তু তার কাছে রয়েছে তৃপ্তি। কিন্তু অনেক টাকাওয়ালার কাছেও সেই তৃপ্তিটুকু নেই। আমার মা বাবা হয়তো আদর করেই আমার নাম রেখেছিলেন সোহাগ, মাহাদি হাসান সোহাগ। এখন আমি হয়তো বলেছি, এই হয়তো বলার পেছনেও একটা কারণ রয়েছে। জানেন, আমি আমার মা বাবার চেহারা দেখিনি। আমার বাবা আমার জন্মের 6 মাস আগে, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, তখন আমাকে আর আমার মাকে একা রেখে পৃথিবী থেকে চিরবিদায় নেন। আমার বাবার সম্পত্তির পরিমাণ ছিল অঢেল। আমাকে পৃথিবী দেখাবে বলে আমার মা তার জীবনের তোয়াক্কা না করে আমাকে এই পৃথিবীতে নিয়ে আসে, আর তার বদলে সেও পৃথিবী থেকে চলে যায়। আমার চাচা এবং চাচি ছিলেন, তারা আমাকে কোলে পিঠে করে বড় করেছেন, পুরোপুরি বড় করেননি। স্বার্থটা হাসিলের উদ্দেশ্য নিয়ে আমাকে তাদের প্রয়োজন মতো বড় করেছেন। ব্যাস, আমাকে কথার মায়ে ফেলে আমার বাবার সকল সম্পত্তি আমার কাছ থেকে খাবলা মেরে নিয়ে আমাকে ঘর ছাড়া করে দিলেন। ব্যাস, এখান থেকেই আমার একাকী পথ চলা শুরু। জীবন চলার পথে অনেক ধাক্কা খেয়েছি, অনেক বড় বড় বিপদের সামনে পড়তে হয়েছে ভালো থেকে খারাপ মানুষের সামনে। 12 বাজার 53 গড়ি ঘুরে ধাক্কা খেয়ে খেয়ে একদিন আমি শিখেছি কিভাবে জীবনের লক্ষ্য হাসিল করতে হয়, কিভাবে তৈরি করতে হয় নিজের নিজস্ব রাজ্য। এরপর থেকেই শুরু করি আমার লক্ষ্য হাসিলের কাজ। শুরুতেই আমি মালির কাজে হাত করেছি, দিনরাত এক করেছি। সারাদিন কষ্ট করার পর 120 টাকা পেতাম। সেখান থেকে 20 টাকার ভেতরে কিছুকে 100 টাকা জমাতাম। একদিন আমি আমার কাজ শেষে কর্মযজ্ঞ থেকে আমার গন্তব্যের দিকে যাচ্ছিলাম। বাগান থেকে বের হওয়ার সাথে সাথেই একটা গাড়ি এসে আমাকে ধাক্কা দিল। খুব মলিন কণ্ঠে ভয় ভরা মন নিয়ে আমি তাকে বললাম, আপনি ঠিক আছেন তো? নম্র সরু আওয়াজে ভাঙা কথায় সে আমার জবাবে বলল, কে আপনি? আপনি আমাকে চিনবেন না। আপনার এই হাসপাতালে আসার কারণ আমি আপনার কাছে যে কিভাবে ক্ষমা চাইব বুঝতেই পারছি না। সমস্যা নেই, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আপনি এখন আসতে পারেন। কে বলেছে আপনার কিছু হয়নি? দেখেন অবস্থা, কত ক্ষত শরীর। প্রায় 5-6 ঘন্টা পর আমার যখন একটু হাঁটাচলা করার যোগ্য হয়ে যাই, তখন আমি মেয়েটাকে বললাম, আপু, আমি কি যেতে পারবো? কেন? আপনি তো এখনো সুস্থ হন নাই। ঠিক হয়ে যাবেন, আজকে রেস্ট নেন। জি না আপু, আগামীকাল আমার কাজ আছে, সকাল সকাল কাজে যেতে হয়, না হয় আবার খাবার জুটবে না। তো আপনি একদিনের জন্য কি ছুটি নিতে পারবেন না? এতই কি কাজের চাপ? আমাদের ছুটি হয় না আপু, কাজ করলে টাকা পাবো। জানতে পারি আপনি কি কাজ করেন? আমি একজন মালি, জীবনে বড় কিছু করার তাগিদে ছুটছি। ও আচ্ছা, আপনি এখানে আজকে থাকেন, আগামীকাল যাবেন কেমন? না আপু, আমি আমার কাজটা হারাবো। সমস্যা নাই, আপনি পুরোপুরি সুস্থ হওয়া না পর্যন্ত আপনাকে আমার দৈনন্দিন টাকা দিয়ে দেব, আর পরে ভালো একটা চাকরির ব্যবস্থা করে দেব। হবে? আমি কারো দয়ার পাত্র হতে চাই না বলে সেখান থেকে চলে আসলাম। রাস্তায় আমি ফুটপাতে বসে বসে কাঁদছি। আমার শরীরের এই অবস্থা নিয়ে আমি কি কাল সারাদিন কাজ করতে পারবো? আমি যদি এই কাজটা হারাই তবেই তো শেষ। হাঁটুর উপর হাত রেখে মাথা নিচু করে হাতে কপাল দিয়ে বসে বসে কাঁদছিলাম। টের পেলাম কেউ একজন আমার সামনে বসেছে এবং আমার পিঠে হাত রেখেছে। মাথা তুলে তাকিয়ে দেখলাম একজন সুটবুট পরা ব্যক্তি। সমস্যা নেই, কি হয়েছে তোমার? দেখো তো, খুব অসুস্থ মনে হয়। আসসালামু আলাইকুম। জি না চাচা, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি। আপনি কেমন আছেন? আপনার কোনো দরকার আমার সাথে? না না, আমার কোনো দরকার নেই। তবে বলো তো, তুমি কাঁদছিলে কেন? না, ও তেমন কিছু না, একটু ব্যক্তিগত সমস্যা আছে। আমার একজন ম্যানেজারের প্রয়োজন। তুমি যদি চাও আমার ইন্টারভিউ দিয়ে কাজ করতে পারো, যদি সিলেক্ট হও। বলেন কেমন ইন্টারভিউ? আমি পড়াশোনা তেমন করিনি, কিন্তু যা পড়েছি তাতে ভালো হিসাব আর অল্প কিছু ইংরেজি বলে আপনার কাজ করতে পারবো। তবে বেশ, চলো আমার সাথে। কোথায়? চলো, আসলেই দেখতে পাবে কেমন। তারপর উনি আমাকে একটা গাড়িতে করে নিয়ে আসলেন একটা ক্যাফেতে। আজ থেকে তুমি এখানেই থাকবে, ডিউটি করবে। মাস শেষ হলে বেতন পাবে, আর প্রতিদিন খাবার দাবার এইখানেই খাবে। আর প্রতিদিন তোমাকে তোমার একটা হাত খরচ দেওয়া হবে। ওনার মুখে এমন কথা শুনে আমি খুশিতে আত্মহারা ছিলাম। ওনাকে পা ধরে সালাম করে ভিতরে প্রবেশ করলাম। জমানো টাকা দিয়ে
পরের দিন ভালো ভালো 3টা জামা কিনলাম। স্ট্যান্ডার্ড জায়গায় কাজ করলে একটু ভালো লুক প্রয়োজন। এর পরের দিন থেকেই শুরু আমার কাজ। এখানে আমার খাবার দাবারে কোনো সমস্যা হচ্ছে না, বরঞ্চ প্রতিদিন আমি যেরকম খাবার খাই তার থেকে 10 গুণ ভালো খাবার আমার জন্য আছে। অন্তত দুবেলা পেট ভরে খাবার খেতে পারি, এটাই যথেষ্ট। কফি শপে কাজ করে আমি প্রতিদিন পেতাম 200 টাকা। আস্তে আস্তে একটা মাস কেটে যায়। আমি যখন মাস শেষে আমার হাতে 15,000 টাকা পাই তখন আমি বিশ্বাসই করতে পারছিলাম না। দৈনিক 100 টাকা থেকে এক ধাপে 1 মাসে 15,000 টাকা। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আমি আমার কাজ খুব মনোযোগ দিয়ে করেছিলাম। আমি আমার মাসিক পাওয়ার টাকা খরচ করতাম না। দৈনিক 200 টাকা পেতাম, সেটা দিয়ে আমি সারা মাস কাটিয়ে নিতাম। আমার একা একজনের খরচ তেমন নেই। এভাবে আমার দিনকাল কাটছিল। কিন্তু আমার জীবনের যুদ্ধ এখনও শেষ হয়নি। জীবনে আমার অনেক বড় কিছু করতে হবে। আমার এখানে কাজ করার 2 বছর হয়ে গেল। আমার হাতে লাখখানেকের ওপরে কিছু টাকাও চলে আসলো। এখন আমি সিদ্ধান্ত নিয়েছি নিজের একটা কফি শপ দিব। শুরু করে দিয়েছি আমার জীবন যুদ্ধের আরও একটা দাগ, আমার ব্যক্তিগত নিজস্ব একটা কফি শপ, এক মালিকানা ব্যবসা। দোয়া করেন আমিও যেন সফল হতে পারি। প্রথমে আমার কফি শপ তেমন ভালো না চললেও 2-3 মাস পর আমার কফির চাহিদা বাড়তে লাগলো। আস্তে আস্তে আমার ক্যাফেতে প্রতিদিন শতাধিক মানুষ আসে। আমার জীবনের চলার পথে সহজ হয়ে গেল আরও একটু। ক্যাফেটা যখন খুব ভালোভাবে চলতে শুরু করে আমার হাতে আরও কিছু টাকা আছে। আমি অন্যান্য ব্যবসায় বিনিয়োগ করে লাভবান। আর আজকের এই সোহাগের পিছনে টাকা দৌড়ায়। টাকার পিছনে সোহাগ নয়। গাড়ি নিয়ে বের হয়েছি, ঘুরতে যাব। সফলতার পিছনে দৌড়াতে দৌড়াতে আমি হাঁপিয়ে গেছি। এখন আমার সে সফলতা ভোগ করার সময়, কিন্তু আমি তা ঠিকমতো ভোগ করতে পারছি না। আজ আমার কাছে টাকার অভাব নেই, কিন্তু একাকিত্ব খুব বিরক্ত করছে। আমি পারছি না একাকিত্ব থেকে মুক্তি পেতে। মা বাবা তো আমায় সেই ছোটোকালেই রেখে চলে গেলেন। এখন আমি এই পৃথিবীতে শুধু আমার হয়েই আছি। চাইলে আমার বন্ধুর অভাব হবে না, কিন্তু তারা তো আমার বন্ধু না, আমার টাকার বন্ধু হবে। এই ভেবে আমি কাউকে আমার বন্ধু বানাতে চাচ্ছিও না। অনেক কিছু ভাবার পর এই একাকিত্ব সহ্য করতে না পেরে আমি সেই অতীতের সোহাগের রূপক হয়ে সেই ফুটপাতে বসে বসে অতীতের কথা ভাবছি সেই মেয়ের কথা যে ছিল আমার জন্য লাখ। আমার ভাগ্য সে আমার জীবনে আসার পরেই হুট করে আমার জীবনটা বদলে গেলাম আমি, বদলে গেল সময়। আজ তাকে খুব মিস করছি। বসে আছি আর আকাশের দিকে তাকিয়ে আছি। ওই দিন মাটির নিচে তাকিয়ে কাঁদছিলাম, আর আজ আকাশের দিকে তাকিয়ে কাঁদছি। সেদিন মাথাটা নিচু ছিল, আর আজ ওপরে, কিন্তু কান্নাটা রয়েই গেছে। জীবন, আহা। উহুম, উহুম। এই যে হ্যালো। তাকিয়ে আমি পুরাই অবাক। সেই চোখ, সেই ঠোঁট, সেই মুখ, সেই রূপ। আমি তোতলাতে তোতলাতে বলি, আপনি কেমন আছেন? ভালো আছেন তো? আপনি আমাকে চিনেন কিভাবে? আমি তো আপনাকে আগে কখনো দেখিনি। কি বলেন, দেখছেন মনে নেই? কই না তো, মনে নেই। কবে দেখেছি? আরে 3 বছর আগে আপনি আমাকে হাসপাতালে নিয়ে গেলেন, সেখানে আমাকে সুস্থ করে দিলেন, মনে নেই? হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। আপনি কেমন আছেন? আপনার এখনো আমাকে মনে আছে কিভাবে? আমি তো আপনাকে চিনতেই পারিনি। জীবনে কিছু মানুষকে কখনো ভোলা যায় না। আচ্ছা, আপনি যেহেতু আমাকে চিনতে পারেননি, তবে আমায় ডাক দিলেন যে? আসলে আমি এদিক দিয়ে একা হেঁটে যাচ্ছিলাম, তো দুইটা ছেলে আমাকে খুব বিরক্ত করছে, তাই আপনাকে। কি বলেন, কই ওরা? আপনাকে কিছু করেনি তো? না, শুধু বিরক্তই করছিল ব্যাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনি এখন কি করেন আমি কি জানতে পারি? আমি আবার কি করব? সেই আগের মতোই, যেভাবে আপনি রেখেছিলেন সেরকম থেকেই গেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার নাম্বারটা পেতে পারি? অবশ্যই নিন। আচ্ছা, সেদিন তো আপনার কাছে কোনো মোবাইল ছিল না, আজকে আছে। তার মানে এই মোবাইল প্রমাণ করে দেয় যে আমি আপনাকে সেদিন যেভাবে রেখে গেছিলাম আজ আপনার একটু উন্নতি হয়েছে, তাই না? মেয়েটা খুব মিশুক। তার কথায় আমার কোনো জবাব না থাকায় আমি হাসিতে উড়িয়ে দিলাম। সে চলে যাওয়ার পর আমিও আমার বাসায় এসে ঘুমিয়ে পড়লাম। আজ আমার খুব ভালো লাগছে, কেন জানি না। তবে এতটুকু মনে হচ্ছে যে এত বছর পরে কারোর সাথে আমি মন খুলে কথা বলেছি। ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু খুশিতে আত্মহারা হয়ে ঘুমাতে পারছি না। তখনই আমার ফোনে রিংটোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলাম নাম্বারটা ছিল আননোন। বেশি কিছু না ভেবেই আমি কলটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? আমি তানিয়া বলছি। আমাকে চিনতে পেরেছেন? কোন তানিয়া? চিনতে পারেননি? একটু আগে আপনার কাছ থেকে যে মেয়ে মোবাইল নাম্বার নিয়ে গেল, আমি সেই তানিয়া।
আরে তানিয়া, আপনার নাম তানিয়া? আমার নাম তানিয়া, কিন্তু আপনার নাম কি সেটা তো জানতে পারিনি। সরি সরি, আমি আমার নামটাই তো বলতে ভুলে গেছি। আমার নাম হলো মাহাদি হাসান সোহাগ। তানিয়ার সাথে সারা রাত কথা বললাম, তবুও যেন আমার মন ভরছিল না। মন চাচ্ছিল তার সাথে আরও কথা বলি, আরও কথা বলি, কিন্তু চাইলেই তো আর সব হয় না। তানিয়ার সাথে এভাবেই আমার প্রতিদিন কথা হয়। তার সাথে আমি আস্তে আস্তে বন্ধুত্বের সম্পর্কে জড়িয়ে পড়ি। আমি তার এবং সে আমার খুব কাছের বন্ধু। আমরা দুজন দুজনকে সব কিছু শেয়ার করলেও আমি একটা কথা তার কাছে এখনও গোপন রেখেছি, আর সেটা হলো আমার পরিচয়। আমি এখনও তাকে বলিনি আজ আমি অনেক সম্পত্তির মালিক। সে জানে যে আমি এখনও একজন মালির কাজ করি। আস্তে আস্তে তার সাথে আমার প্রতিদিন দেখা হতে লাগলো। গল্প করা, আড্ডা দেওয়া, কত রঙ্গ তামাশায় সময় পার করি। কিন্তু এখন আমার মনে হচ্ছে আমি আর তাকে ছাড়া থাকতে পারবো না। মানে আমি তাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সে কি এই মালিকে ভালোবাসবে? আর যদি সে মালিকে ভালোবাসেও, তবে সে সত্যতা জানলে কি করবে? আর আমি চাই না সে আমার সত্যতা জেনে আমাকে ভালোবাসুক। আমি তাকে চাই ও আমাকে চাক, শুধু আমাকে। অনেক সিদ্ধান্তের পর আমি তাকে কল করি। হ্যালো সোহাগ, বলো। দেখা করতে পারবে? একটু দরকার ছিল। প্রতিদিনই তো দেখা হয়, আর কি এমন দরকার শুনি? দেখা করে বলবো। আচ্ছা, তবে তুমি পার্কে অপেক্ষা করো, আসছি। বুঝলাম না সোহাগের আজ হঠাৎ করে কি এমন হলো। এভাবে তো কখনো দেখা করার কথা বলে না। আজ কি এমন জরুরি তলব? ওকে, যাই, গিয়ে দেখি কি হয়। অনেকক্ষণ অপেক্ষার পর তানিয়া আসলো। কি হয়েছে বলো। তানিয়া, আমি একটা কথা বলবো, কিন্তু কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। বলে দিন মশাই, শোনার জন্য আমিও তো অপেক্ষায়। কি বলবেন বলেন। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। হুম, তারপর? আমি তোমাকে বিয়ে করতে চাই। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। আচ্ছা, দিলাম না। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি যে একজন মালি, আমার বাবা কি তোমার কাছে আমাকে দিবেন? ও তাই তো, আমি তো একজন মালি। সেটা সমস্যা না, আমি তোমাকে ভালোবাসি এটাই বেশি। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি তোমাকে ভালো একটা চাকরি ম্যানেজ করে দেই প্লিজ। আচ্ছা, তবে তুমি কি আমার হবে? আমি তোমারই, কিন্তু বাবার কাছে যেতে হলে অন্তত ভালো একটা চাকরির প্রয়োজন। বুঝতে পারলাম তানিয়া আমার কাজের প্রতি আমাকে ভালোবাসেনি। সে আমায় মন থেকেই চায়। তাই ভাবলাম তাকে না হয় আমার পরিচয়টা দিয়েই দেই। তখনই হঠাৎ করে আরে সোহাগ, কেমন আছো? আমার বস, যার ক্যাফেতে আমি কাজ করতাম। জি স্যার, ভালো আছি। বাবা, তানিয়া, তুই এখানে কি করছিস? আপনার মেয়ে হয়? বাবা তুমি সোহাগকে কেমনে চেনো? আরে, চিনব না কেন? সে তো অনেক বড় বিজনেসম্যান। মানে সোহাগ তুমি মালি না? আসলে তানিয়া। তুমি আমাকে এত অন্ধকারে রাখতে পারলে? তানিয়ার চোখ বেয়ে অঝরে ঝরতে লাগলো পানি। তানিয়া প্লিজ কেঁদো না। কি হয়েছে মা, বলবি? তানিয়া কিছু না বলে সেখান থেকে চলে গেল। আমিও আর কিছু না ভেবে তার পেছন পেছন আসলাম। একটা জায়গায় এসে আমি তার হাত ধরে তাকে আটকালাম। সোহাগ, হাত ছাড়ো। আমার কথা শোনো। তুমি আমাকে ভালোই বাসনি, শুধু পরীক্ষা নিচ্ছিলে আমার। আরে না, এমন কথা না। আসলে আমি তোমাকে বারবার বলার চেষ্টা করেছি, কিন্তু বলতে পারিনি। আমার অনেক ভয় করতো, এই ভেবে যে যদি তুমি আমার পরিচয় জেনে আমার সাথে আর কথা না বলো। এতদিনে তোমাকে যতটা চিনতে পেরেছি, খুব ভালো করেই বুঝি তুমি মিথ্যা বলা একদমই পছন্দ করো না। আমি তোমাকে হারাতে চাই না। আমি আজকে সব কিছু বলতাম, কিন্তু স্যার এসে, মানে তোমার বাবা এসে আমার সব কিছু বলার আগেই তিনি সব বলে দিছেন। হ্যাঁ, এটাই সত্যি যে আমি একজন মালি ছিলাম। তারপর সেদিন তুমি আমাকে হাসপাতালে নিয়ে আসো। সেদিন রাতে তোমার বাবার সাথে আমার দেখা হয়, আর বাবাই আমাকে চাকরি দেন। সেখানে 2 বছর কাজ করে আমি নিজের ক্যাফে খুলে অনেক কষ্টের পর সফল হয়েছি। আমার সফলতার পেছনে তোমার হাত। তুমি সেটা বুঝতে পারছো না কেন? সোহাগ বুঝতে পারছে না সে কাঁদবে নাকি বলবে। একটা বাচ্চা যেভাবে বায়না করে, কান্না করলে কথা বলতে পারে না ঠিক মতো, ঠিক সেই রকম ভাবে কাঁদছে। কি করব একে নিয়ে? আর পারি না। তো আমি কি করব? তোমার লাইফ তুমি দেখো। আমি তোমাকে ছাড়া আমাকে ভাবতেও পারি না। ওহ তানিয়া, প্লিজ আমাকে এভাবে একা রেখে যেও না। কান্না বন্ধ করো, বন্ধ করো বলছি, হাত ছাড়ো।
আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার জীবনে কেউ আমার আপন ছিল না তুমি ছাড়া। অন্তত তুমি আমাকে মা বাবার মতো একা রেখে যেও না। আমি বাঁচবো না। আমি কোন আশা নিয়ে বাঁচবো? কি নিয়ে বাঁচবো? বলছি থাপড়িয়ে একদম গাল লাল করে ফেলবো। মরার যখন এতই শখ উঠেছে তবে আমাকে ভালোবাসছিস কেন? আর ভালোবাসছিস তো প্রকাশ করছিস কেন? ভালোবেসে এখন একা রেখে মরতে চাই। হাত ছাড় বলছি, ব্যথা করছে। আমি সাথে সাথে হাত ছেড়ে দিলাম। আমার হাত ছাড়ার পরে কি একটা আনরোম্যান্টিক ছেলে আমার কপালে জুটলো। একটুও রোম্যান্স জানে না, বউকে কিভাবে বুকে জড়িয়ে নিতে হয় সেটাও জানে না। দেখ, আমার কপালটাই খারাপ। এই বলে কপালে হাত দিয়ে সে আমার দিকে এগিয়ে আসছিল। আমি কিছুই না বুঝে শুধু তাকিয়ে আছি অবাক হয়ে। সে একদম আমার সামনে এসে বলল, কি, একটু জড়িয়ে ধরতে পারেন না বুঝি? পারি তো। বলেই আমি তানিয়াকে আমার বুকে জড়িয়ে নিলাম। খাবার দাবার ঠিক মতো খাও নাকি? কেন? খাই তো। আরে বেটা, তবে একটু শক্ত করে ধরলে কি এমন হবে? আশ্চর্য। আচ্ছা ধরছি তো। আমার বরটা